এরা আসলে নারীবাদের নামে নারীকে ভোগ্যপণ্য বানাতে চায়। আমরা যারা ইসলামকে, আমরা নারীকে সর্বোচ্চ সম্মান দিই, মায়ের সম্মান দিই, কারণ নারীকে সম্মান দেওয়ার নির্দেশ আমার আল্লাহ দিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমাদের মতো ওই যে আমি তো বললাম আমরা তো ভদ্র না, তো অভদ্ররা ইফতিজারকে তাও আমরা কোনো মতে ঠেকা দিতে পেরেছি। এখন এরা সবাই যে এই সাইবার স্পেসে যে হাজির হয়েছে, কিন্তু বুঝতে পেরেছেন, দে আর দ্য হ্যারাসার। যে জান্নাতের টিকিট বিক্রি করা, এটা যদি কেউ করে থাকে এটা নিশ্চয়ই অন্যায় এবং ঠিক নয়। তবে একটু ভিন্ন দিকে ভাবলে জান্নাত কিভাবে পাওয়া যাবে, জাহান্নাম কিভাবে পাওয়া যাবে, এই দুইটার অস্পষ্ট তো নয়, স্পষ্ট, স্বচ্ছ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের উপরে তিনি কিছু জোর করে চাপিয়ে দেন না, মানুষের কাছে সব স্পষ্ট করে আইন চাপিয়ে দিয়ে। অনেক সময় রাষ্ট্রের একটা নাগরিক আইন জানে না, কিন্তু তাকে আইনের জন্য দিতে হয়, কি বলে, আইন লঙ্ঘন করার দায়ে তাকে মানে শাস্তি পেতে হয়। কিন্তু আল্লাহর প্রতিটা আইন স্বচ্ছ এবং পরিষ্কার। যদি কেউ পরোক্ষভাবে এই কথা বলে থাকে তাহলে সেটা কিভাবে বলেছেন সেটা দেখতে হবে, কিন্তু সরাসরি কেউ জান্নাতের টিকিট বিক্রি করে এটা আমি মানে এটা আমি দেখিনি। অতএব কারো মুখের কথায় আমি এটা বিশ্বাস করতে চাই না। এবার আসলো নারীদের, যারা নারীবাদের নামে অনেক বেশি মানে করে আন্দোলন করেছে, নারীর পক্ষে, নারীর মর্যাদা চাই, মর্যাদা চাই। আমি খুব বেশি দূরে যাব না। নারীদের ক্রিকেটে নারীর এখন যে অবস্থা, এটা কি নারীর মর্যাদা অনেক বৃদ্ধি করেছে? আপনার ওই যে যারা শুটিং করে বা ইয়া করে, ওই ক্রীড়া ফেডারেশনের নারীর যে অবস্থা, এটা কি নারীর মর্যাদা বৃদ্ধি করছে? তো নারীদের আহাজারিগুলি কি আমরা শুনতে পাচ্ছি না? তো এখন নারীর মর্যাদা যে কোন দিক দিয়ে আসবে, কোন ধরনের আহাজারি কথা বলছেন? নারীদের ইজ্জত আব্রু ভুলুণ্ঠিত হচ্ছে, তাদেরকে বিভিন্ন জাতীয় দলে খেলার নাম করে তাদের সম্ভ্রমহানি করা হচ্ছে বলে আপনি সয়লাভ হয়ে গেছে। এই বিষয়ে একজন নারীবাদী কেউ কথা বলতে দেখেছেন? আমি তো দেখিনি যে একজন যে আজকে নারীর অপমান হচ্ছে। মনে পড়ে আপনার সেই পুলিশ কনস্টেবলের কথা, যাকে মিথ্যা ইয়াতে ফাঁসানো হয়েছিল যে টিপ পরেছিস কেন, সমস্ত নারীবাদীরা রাস্তায় নেমে এসেছিল। আজকে কোথায় সেই নারীবাদীরা? এরা আসলে নারীবাদের নামে নারীকে ভোগ্যপণ্য বানাতে চায়। আমরা যারা ইসলামকে, আমরা নারীকে সর্বোচ্চ সম্মান দিই, মায়ের সম্মান দিই, কারণ নারীকে সম্মান দেওয়ার নির্দেশ আমার আল্লাহ দিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব নারীর সম্মান আমরা দিই। এখন কর্মঘণ্টা কমিয়ে সেটা কি করা হবে নাকি কর্মঘণ্টা বাড়িয়ে করা হবে, এই বিষয়ে আমি মানে কোনো মন্তব্যই করব না। এটা একান্তই তাদের বিষয়, এটা কারো সমালোচনা থাকতে পারে। আপনারা কিভাবে সম্মান দিতে চান? আমরা নারীকে সম্মান দিতে চাই, নারীর ঘরে বন্দি করে নাকি? প্রশ্নই আসে না। ইসলাম নারীকে কখনোই ঘরে বন্দি করে নাই, নারীর নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা দিয়ে। এটা হচ্ছে আমরা নারীকে সম্মান দিতে চাই। এখন শতভাগ নারীর নিশ্চয়তা, কোন এক্সাম্পল কি আপনাদের আছে? মানে এখন বর্তমান যুগে যখন জামায়াতের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে তো নারীরা কাজ করে, কিন্তু সেখানে তারা 5 ঘন্টা করে দেয়নি জামাত। সেটাই। কিন্তু আপনাদের কোন এক্সাম্পল আছে কিনা? আপনাদের দলে কোন এক্সাম্পল আছে কিনা যে নারীদেরকে আপনারা নিরাপত্তা দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে? না, দেখুন, নারীর যে নিরাপত্তার বিষয়টা, নাগরিকের নিরাপত্তার বিষয়টা, এটা কোনো রাজনৈতিক দল দিতে পারবে না, কোনো সামাজিক সংগঠন দিতে পারবে না। এটা অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। অতএব সেই দৃষ্টান্ত যদি আপনি আমাদেরকে চান, তাহলে সেই আমি একটা নিরাপত্তা দিতে পারি। আমরা আমাদের পরিবারকে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া, আমাদের মেয়েকে, আমাদের স্ত্রীকে আমরা এইভাবে গড়ে তুলি, তারা যখন রাস্তায় বের হয় তার নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে তাকে আমরা শতভাগ আত্মবিশ্বাসী করি। এবং তাকে যদি কেউ টিজ করতে আসে, সে তার উপযুক্ত জবাব পাবে। কেন? সে জানে যে ইসলাম তাকে কি কি মর্যাদা দিয়েছে, কি সুরক্ষা কবচ দিয়েছে, এই বিষয়গুলি তার জানা আছে। এখন নারীকে যদি একেবারে মানে যেটা নারীবাদীরা বলেন, নারী আজকে দেখলাম বিকিনি পরলেই কি নারীর মানে সম্মান বৃদ্ধি পায় বা নারীর উন্নতি হয়? আমি জানি না, হতে পারে যদি কারো এটাই হয়। এখন বা এই জাতীয় আমরা তো এটা মনে করি না। আমরা মনে করি নারী তার অনুযায়ী, তার রুচি অনুযায়ী সে শালীন পোশাক পরবে। যেমন আমরা পুরুষরা শালীন পোশাক, সবাই আমরা শালীন পোশাক পরি। একটা লোক যদি রাস্তায় উলঙ্গ অবস্থায় চলতে থাকে, পুরুষ মানুষই হোক, অন্যরা কিন্তু তাকে বলবে যে এটা তুমি কি করছো। কেন? এটাই আমাদের সামাজিক শিক্ষা। এটা শুধু ইসলামের নয়, এটা এখানের হাজার বছরের মানে লালিত সংস্কৃতি। আপনি গ্রামে এখনো গেলে দেখবেন, এটা কি বাঙালি সংস্কৃতি নয় যে আপনি যাচ্ছেন, নারী তার ঘুমটাটাকে আড়াল করে নিচ্ছে? এটাই তোমার বাঙালি সংস্কৃতি। এটার থেকে বের করে যারা ওয়েস্টার্ন কালচারে আমাদের অভ্যস্ত করতে চাচ্ছে, তারা মূলত নারীকে ভোগ্যপণ্য হিসাবে
রূপায়িত করে নারীকে ভোগ করতে চায়, নারীকে লুট করতে চায়। জি। অতএব নারীর ওই সম্ভ্রম লুট হোক, আমার বোনের সম্ভ্রম লুট হোক, তার মানে সম্মানের বিনিময়ে তাকে খুদ ধরিয়ে দেওয়া হোক, এটা আমরা চাই না। জি, কালকের রায় ঘিরে আপনাদের অবস্থানটা কি, আপনাদের সিদ্ধান্তটা কি? কালকের রায় তো সরকার দিবে এবং আমরা আশা করছি যে আমরা এর আগের বার তো ছিলাম, সরকার আমাদের আহ্বান জানানোর আগেও আমরা কিন্তু সারা দেশে আমরা আমাদের সতর্ক অবস্থান রেখেছিলাম। আগামীকালও আমরা সতর্ক অবস্থায় থাকব। যদি যদি কোনো দুষ্কৃতিকারী দেশকে আবারও অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সবসময় সতর্ক। আমাদের আমিরের নির্দেশ পাওয়া মাত্রই আমরা তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করি। টাকাটা যদি বলা হচ্ছে 2,000 থেকে 2,500 টাকা পাবে, 2,500 টাকা দিয়ে নারীরা কতটা ক্ষমতাবান হবে? যেহেতু এই নির্বাচনে আসলে একটা সমঝোতার ভিত্তিতে জামাত কেন্দ্রিক বা বিএনপি কেন্দ্রিক দুটো বলয়ের মাধ্যমে এই নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, তারই সুবাদে আমাদের সাথেও বিএনপির একটা সমঝোতা হয়েছিল। তো যাই হোক, আমাদের দলের সভাপতি এখন সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তো এটা আমাদের দলের সভাপতি ধরেন যে এখন এই সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, বাট আমাদের দলের নিজস্ব একটা ভিউ আছে, চিন্তা আছে এবং রাজনীতি আছে। আমরা সবসময় আমাদের দলের সেই রাজনীতিকে সামনে রেখে আমরা রাজনীতিটা বিগত সময়েও করেছি, এখনও করছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করে যাব। প্রথমত আমি বলে রাখি যে আমরা আসলে গণ অধিকার পরিষদ, আমাদের যে উত্থান রাজনৈতিক, যে আমাদের এই দীর্ঘ 8-10 বছরের পথ চলা, আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। যেখানে অন্যায় সেখানে আমরা রুখে দাঁড়িয়েছি। মানে আমাদের রাজনৈতিক চরিত্রটাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চরিত্র। আমরা কখনোই অন্যায়ের কাছে আপোষ করি নাই, মাথা নত করি নাই। হ্যাঁ, আমি ব্যক্তির কথা বলছি না, আমাদের সামগ্রিক যে রাজনীতি, আমি রাজনীতিটার কথা বলছি। তো সেই জায়গা থেকে বর্তমান বিএনপির নেতৃত্বাধীন যে সরকার বা বিএনপি সরকার, এই সরকার ব্যক্তির কথা কেন বলছেন? আমি আবার বলছি, ব্যক্তির কথা কেন বলছেন? ধরেন ফর এক্সাম্পল আমাদের দলে তো আমি একাই দল না, অসংখ্য নেতাকর্মী এখানে রয়েছে। রাশেদ খান, আমি ফারুক হাসান, এই নট অনলি রাশেদ, ধরেন যে আমি নিজেও যদি কোনো একটা অন্যায় করি, দ্যাট মিনস আমার এই অন্যায়কে আমার দল কখনো সাপোর্ট দেবে না, প্রশ্রয় দেবে না। আমি যদি অন্যায়ের পক্ষেও দাঁড়াই, সেটা আমার দল কখনো অ্যাকসেপ্ট করবে না। এই জন্যই বললাম যেখানে ব্যক্তি না, সামগ্রিক আমাদের যে রাজনীতি, সেই রাজনৈতিক ক্যারেক্টারের কথাটা আমি বললাম। তো যাই হোক, এখন বিএনপি নেতৃত্বাধীন যে সরকার, এই সরকার যাই করবে সেটা ভুল হোক, ভালো হোক, মন্দ হোক, আমি বা আমার দল এটাকে চোখ বন্ধ করে সাপোর্ট দিবে, বিষয়টি এমন নয়। আমি বারবার বলছি, এখন দেখেন এই যে ফ্যামিলি কার্ড বা আজকে কৃষি কার্ডের কথা বলা হচ্ছে, আজকে ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে উনি উনার কথা রেখেছেন বা উনার যে কমিটমেন্ট, এই কমিটমেন্টের প্রথম স্টেপ তিনি বাস্তবায়ন করেছেন, এই জন্য স্যালুট। এখন এটার সাথে আমি আরও বেশ কয়েকটি প্রশ্ন করতে চাই। যেমন বিএনপির অনেকগুলো অঙ্গীকার, অনেকগুলো কমিটমেন্ট নির্বাচনের আগে কিন্তু তিনি করেছিলেন। আমি চাই উনি প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করুক। জনগণের সাথে ওনার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টগুলো উনি ফুলফিল করুক, এটা আমাদের প্রত্যাশা। যেমন ধরেন জুলাই সনদ, এই জুলাই সনদ আমাদের অস্তিত্ব। এই জুলাই সনদের মাধ্যমেই আজকে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই জুলাই সনদের মধ্য দিয়ে আজকে উনি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই জুলাই সনদ, অর্থাৎ এই জুলাই সনদ আসছে থেকে জুলাই গণঅভ্যুত্থান থেকে। এই গণঅভ্যুত্থান যদি না হতো, আপনি কি মনে করেন না যে জনাব তারেক রহমান এই যে দীর্ঘ 17 বছর বাংলাদেশ থেকে তিনি এক প্রকারের বাধ্য হয়ে বিদেশে ছিলেন, এখান থেকে বাংলাদেশে ফিরে আসতে পারতেন না? আমাদের বাংলাদেশের আপসীন নেত্রী, এদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি জেল থেকে মুক্তি পেতেন না যদি না এই গণঅভ্যুত্থান হতো। তাহলে এই যে গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে এই নতুন বাংলাদেশ পেয়েছি, যে গণঅভ্যুত্থান করতে গিয়ে প্রায় 1400 মানুষকে জীবন দিতে হয়েছে, এই গণঅভ্যুত্থানের যে আজকে আমাদের একটা ফল, সেই ফলটাকে জুলাই সনদ। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে, এটা আমি আপনি সবাই জানি। এবার আসেন এই যে দুটো কার্ড, নাম্বার 1 ফ্যামিলি কার্ড, নাম্বার 2 ফার্মার্স কার্ড। আমি আসবো জুলাই সনদের কথা আসছে, যে জুলাই সনদ, এটা আমি পরে আসছি। আমি শুধু এই দুটো পয়েন্ট শেষ করি। যেমন ধরেন ফার্মার্স কার্ডের কথাই যদি বলি, ফার্মার্স কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, আমি মনে করি, সিদ্ধান্ত এই সরকারের, যদি বাস্তবায়ন করা যায়। কিন্তু তার আগে বুঝতে হবে এই ফার্মার্স কার্ড আমার আসলে কতটা গুরুত্বপূর্ণ বা জরুরি, ওই বিবেচনা এই সরকার আসলে করেছে কিনা এটা আমি জানি না। যেমন ধরেন আমার কৃষক ভাইরা প্রান্তিক লেভেলে, তারা সঠিকভাবে সার পাচ্ছে না, কীটনাশক পাচ্ছে না, তেল পাচ্ছে না। এই সার, বীজ, কীটনাশক না পাওয়ার কারণে তারা কিন্তু সঠিকভাবে ফসল উৎপাদন করতে পারে না। এখন ধরেন আপনি পাইলট প্রজেক্ট হিসাবে আপনি এক বছরে ধরে নিলাম আপনি 5 লক্ষ মানুষকে ফার্মার্স কার্ড দিলেন। এখন আমার সারা বাংলাদেশে কৃষকের সংখ্যা কত? ধরেন যে কমপক্ষে 2 কোটি। তাহলে এই 2 কোটি মানুষের মধ্যে আপনি 5 লাখকে ফার্মার্স কার্ড দিলেন। 1,95,00,000 মানুষ যারা কৃষক, এই কৃষক ভাইরা, এরা এই যে সঠিকভাবে সার পাচ্ছে না, উন্মুক্ত বাজারে সার পাচ্ছে না, বীজ পাচ্ছে না, কীটনাশক পাচ্ছে না, আবার ফসল উৎপাদন করার পরে সঠিকভাবে দামও পাচ্ছে না।
তাহলে ধরেন এখানে লাভবান হলো কত লক্ষ? 5 লক্ষ। কিন্তু এই যে 1,95,00,000 কৃষক এরা যে লুজার হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই সরকার কিভাবে দেখছে? এটা কি বিবেচনায় নিয়ে আসছে? আসে নাই। এবার ধরেন আপনার এই যে ফার্মার্স কার্ড আপনি দিলেন, খুব ভালো কথা, কিন্তু এটা বাস্তবায়ন করতে গিয়ে এর যে নেতিবাচক দিকগুলো, ধরেন এই যে নারীরা 2,000 টাকা করে পাচ্ছে, এমনও অনেক দেখবেন এখানে, মানে এমন না, মানে মোটা দাগে অধিকাংশই বলতে পারেন কর্মক্ষম নারী এরা এই কার্ডটা পাচ্ছে। এখন দেখা গেল ওই নারী বাইরে কাজ করলে দেখা যায় তো সে মাসে 10,000 থেকে 15,000 টাকা আয় করতো। যখন সে এই 2 থেকে 2,500 টাকা পাচ্ছে, সে কিন্তু তার ওই কর্মক্ষম যে শক্তিটা, এই শক্তিটা হারিয়ে ফেলছে। মানে সে এক প্রকারের মুখাপেক্ষী হয়ে যাচ্ছে, নির্ভরশীল হয়ে যাচ্ছে, যে কার্ড যেহেতু আমার আছে 2,000 টাকা পাবো, বসে বসে খাই। তাহলে এটা কিন্তু এক প্রকার বার্ডেন হয়ে যাবে। এই জিনিসগুলো আসলে এই সরকার বিবেচনায় নিয়েছে কিনা এটা আসলে আমাদের ভাবতে হবে। আমরা এই জন্যই বলেছি প্রত্যেকটা ভালো উদ্যোগের পিছনেই তার পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো কি এগুলো অ্যানালাইসিস করে সরকার যদি সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু হবে না। আবার আরেকটা বিষয় বলে শেষ করব, এই যে কার্ডগুলো, এই কার্ডগুলো সত্যিকার অর্থে যারা পাওয়ার যোগ্য তারা পাবে কিনা। এমনকি আমরা বিগত সময়ে যেটা দেখেছি যে সরকার দলীয় লোকজন ছাড়া অন্য কেউ পাচ্ছে না, এটা কিন্তু একটা বড় ধরনের মানে প্রবলেম ক্রিয়েট করবে। বিএনপি বলছে কোনো বাস্তব এটা তো এখন বলছি ভাই, এটা আসলে আজকে মাত্র দিল মাত্র 35-37 হাজার, 4 কোটি তারা যেহেতু অঙ্গীকার করেছে, আমি জানি না কতটুকু পারবে। এটা দিতে গিয়ে আমরা দেখবো তো 2-3 স্টেপ দোক, তারপরে দেখা যাক আসলে। বাংলাদেশের নারীরা অনেক অর্থে পিছিয়ে আছে। আপনি আমাকে দেখে, একজন রেজওয়ানা করিম স্নিগ্ধা, একজন মার্দিয়া মমতাজকে দেখে যদি বাংলাদেশের যে এত নারী আছে, আপনি যদি বাংলাদেশের এই অর্ধেক নারী সমাজের বাস্তবতাকে ব্যাখ্যা করতে চান বা বুঝতে চান, সেটা কিন্তু মানে সঠিক আলাপটা হবে না। সংরক্ষিত নারী আসন সেই জায়গাটা থেকেই করা হয়েছিল, এবং সেখানে ওই নারীকে রাখা হয় যেই নারীর নিজস্ব সক্ষমতা নাই, বক্তব্য নাই, তিনি তার যে সমাজ আছে সেই সমাজের প্রতিনিধিত্ব করবেন। এখন আপনার বাংলাদেশের সংসদীয় ইতিহাসে যতবারই এই আলোচনাটা শুরু হয়েছে, এই সংরক্ষিত আসন আসলে কখনো সেই নারীদেরকে রিপ্রেজেন্ট করার সুযোগ দিয়েছে কিনা? উত্তর হচ্ছে না। সেটি তখনও না, সেটি এখনও না, আজকেও না। হ্যাঁ, কেন আমি আপনাকে বলি, আপনি দেখবেন বিগত রিজিমে আপনি একটু চিন্তা করে দেখেন, সংরক্ষিত নারী আসনের যে সকল সদস্য, আমি মনে করি না তাদের মধ্যে আমি এমন সদস্য দেখতে পাই না যে কিনা কোড অ্যান্ড কোড পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী নারী। যে নারীর কথা আমি আপনাকে বললাম, সে নারী নাই কোথাও। ধরেন চা বাগানের চা শ্রমিকের একজন নারী, তার এই সংরক্ষিত আসনে আসার কথা ছিল, তার কথা কেউ কখনো ভাবে নাই। ধরেন হাওর অঞ্চলের ওই নারী, তার এখানে আসার কথা ছিল, পাহাড়ের ওই নারীর আসার কথা ছিল, আপনার হরিজন সম্প্রদায়ের যে নারী আছে, কোড অ্যান্ড কোড যাদের সুইপার, এই সাথে দেখেন সেই নারীর কথা ছিল, আপনার স্যালাইন পন ওয়াটারে মানুষ যারা করছে সেই নারীর কথা ছিল, গার্মেন্টস শ্রমিক নারীর আশা। এই সকল কোনো নারী এই সংরক্ষিত নারী আসনের নাই। নাই কেন? কি কারণ? তার কারণ আমাদের রাজনীতিবিদরা, আমি এখানে একদম বলিষ্ঠ চিত্তে একজন শিক্ষক হিসেবে বলতে চাই, আপনি এখানে পলিটিক্যাল বন্টন করেছেন, সেটি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি যেই হোক না কেন, এটা একটা পলিটিক্যাল বন্টন। কখনো ধরেন মনোনয়ন দিতে পারেননি, এখন আমি একটু খুশি করে দিলাম, ধরো তোমাকে ওই পরিবারের মনোনয়নটা যেহেতু ওই সময় দিতে পারিনি, কখনো এই নেগোসিয়েশন এসেছে, দলীয় আনুগত্যের পুরস্কার, আনুগত্য কি, ওটা যেহেতু দিতে পারিনি এটা তোমাকে দিচ্ছি। কখনো আপনার এটা হচ্ছে ট্রেড অফ, আমি কিছু পেলাম আপনাকে দিলাম। কখনো এই সংরক্ষিত নারী আসনের বন্টন হয়েছে কেবলই, খুবই সমস্যাজনক শব্দ, শোভাবর্ধন, কোড অ্যান্ড কোড। যেমন মনে করেন এই সংরক্ষিত আসনের সদস্য ছিলেন সুবর্ণা মুস্তফা, আমি তো কোনোভাবে কখনো সুবর্ণা মুস্তফাকে মনে করি না তিনি কোনো পিছিয়ে পড়া সংরক্ষিত নারী সদস্য। ঠিক একইভাবে আমি আসলে মার্দিয়া মমতাজকেও মনে করি না। আমার অবস্থান খুব স্পষ্ট। ক্ষমতায়ন হবে তখন যখন সেটি মার্দিয়া মমতাজ হোক, নীলুফারা মনি, উনি ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিলেন আপনার নির্বাচন করার জন্য, তাই না? ক্ষমতায়ন হবে তখন যখন আমার এই নারী, তারা ওই ফিল্ডে নির্দ্বিধায় নির্বিঘ্নে নির্বাচনে প্রচারণা করতে পারবেন, তাদেরকে কখনো নারী হিসেবে শেমের শিকার হতে হবে না, হ্যারাসমেন্টের শিকার হতে হবে না, অযথা জঘন্য ন্যাক্কারজনক। আরে আপনি ওই নির্বাচনের কথা বাদ দেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পাওয়ার পরে কে বাদ পড়েছে?
যদি বলি দলীয় আনুগত্য কি ওখানে আপনি ওখানে রিপ্রেজেন্ট করবেন, নাকি আসলে নারীর ক্ষমতায়নে আসলে আপনি কি করতে পারবেন বা কি করার যদি বলি কি করার পাওয়ার আপনার কি ক্ষমতা আপনার থাকবে, নাকি দলীয় লেজুর ভিত্তির কারণে আপনি নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে পারবেন না বা নিজ থেকে স্বেচ্ছায় মানে সেলফ যে কাজগুলো করতে পারবেন বলে মনে হয়? আসলে সংসদ খুব স্পেসিফিক কয়েকটা ধরনের কাজের জায়গা। এখানে যেগুলো হয় সেটা হচ্ছে আইন নিয়ে কথা হয়, আইন প্রণয়ন, সংশোধন, পর্যালোচনা, কিংবা সরকারের কিছু নীতি নিয়ে কথা হতে পারে, সব না, সব কিছু। এটা আইনসভার কাজের মধ্যে যে স্পেসিফিক জিনিসগুলো তার আওতায় আছে সেগুলো আসে। এখানে যেহেতু দলের টিকিটেই সবার যেতে হয়, একটা প্রতীকে নির্বাচন করার কারণে সংরক্ষিত আসনের অধিকার তারা লাভ করেন একটা পার্সেন্টেজে, তাই তো? প্রত্যেক 6টা আসনের জন্য বর্তমানে যেটা আছে প্রত্যেক 6টার জন্য একটাতে পান। তো সেক্ষেত্রে দলীয় আনুগত্যটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, অবশ্যই তাকে দলের সাথে অ্যালাইন করতে হবে। আবার দেখেন জোট হওয়ার কারণে জোটের বাইরেরও কাউকে কাউকে অ্যাকোমোডেট করা হয়েছে। এমন একজনকে অ্যাকোমোডেট করা হয়েছে 11 দলীয় জোট থেকে, যিনি আসলে কোনো ধরনেরই রাজনীতির সাথে কখনো ছিলেন না। শহীদ জাবিরের মায়ের কথা বলছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আসলে দলীয় আনুগত্যের প্রশ্নটা একটা বেসিক কারো কারো ক্ষেত্রে। আবার এটাও সত্যি কথা, দেখেন সংসদে কিন্তু যে যার এক্সপার্টিস অনুযায়ী কথা বলেন। যেমন ব্যারিস্টার আরমান কথা বলছেন তার এক্সপেরিয়েন্স থেকে, তিনি একজন ব্যারিস্টার, তিনি আইন থেকে কথা বলছেন, সাথে সাথে তিনি একজন গুমের শিকার, তাই তো? তাহলে তার সেই এক্সপিরিয়েন্সগুলোও সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইভাবে আপনি যদি ইলিয়াস আলীর স্ত্রীর কথা চিন্তা করেন, তিনি একজন নির্বাচিত সংসদ প্রতিনিধি, তিনি একসাথে অনেকগুলো দিককে কাভার করতে পারেন। তো সেগুলোতে তো দল থেকে কোনো বাধা নাই। কিন্তু এখন পর্যন্ত আমাদের যে সংসদীয় সিস্টেম সেটা হচ্ছে কোনো সাংসদ বা সংসদ সদস্য তার দলের যেটা মত সেটার বিরুদ্ধে কিন্তু কোনো জায়গায় ভোট দিতে পারবেন না, যেই ডিসাইসিভ যেই জায়গাগুলোতে পারবেন না। যদিও জুলাই সনদে এইটার ব্যাপারে অন্য রেকমেন্ডেশন ছিল। তো সে কারণে আমি আপনাকে হয়তো এটা বলতেই হবে যে আমি হয়তো এই জায়গাটা থেকে হয়তো বলতে হবে যে জোটের বাইরে হয়তো ওই যে ডিসাইসিভ জায়গাগুলোতে কথা বলা যাবে না, কিন্তু সেটা ছাড়াও তো আরো অনেকগুলো জায়গা না, আছে। সেক্ষেত্রে আপনারা তো প্রায় 13 জন থাকবেন সম্ভবত। জি, তো সেই 13 জনই কি আপনার নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করবার জন্য কি কি পরিকল্পনা আপনারা নিতে পারবেন? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। একজন রেগুলার সংসদ সদস্যের মতোই সংরক্ষিত আসনে যারা যাচ্ছেন তারাও কিন্তু রেগুলার সংসদ সদস্যের মর্যাদাই। আসার প্রক্রিয়াটা ভিন্ন হতে পারে অবশ্যই, এবং কিন্তু তাদের একটা ঝামেলা হচ্ছে তাদের কোনো কনস্টিটিউয়েন্সি থাকে না নির্দিষ্ট, কারণ তারা তো নির্বাচিত হয়ে আসেন নাই। কিন্তু আমি আবার এটা মনে করি না নির্দিষ্ট থাকে, মানে 2টা জেলা কিংবা একটা জেলা এরকম, এটা হয়তো কিছু নমিনাল অ্যাটাচমেন্ট দিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে একজন উইমেন লিডার মানে শুধুই তিনি নারীর জন্য লিডার তা কিন্তু না। বেগম খালেদা জিয়া কি শুধু মহিলাদের লিডার ছিলেন তা তো না, তিনি ওভারঅল চিন্তা করতে পারতেন। আমাদেরকে আসলে এই জায়গাটাতে এই সক্ষমতাটা অর্জন করা জরুরি যে আমি একজন ওভারঅল লিডার, দেশের ওভারঅল নীতিতে যেন আমি কথা বলতে পারি। তবে হ্যাঁ, নারীর জন্য এটা যেমন জরুরি, নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলা, একই সাথে এটাও জরুরি বাকি যারা আছেন তাদের জন্য এটা জরুরি যে তারা নারীকে কিভাবে অ্যাকোমোডেট করছেন, নারীর সম্মানকে কিভাবে দেখছেন, দলের পক্ষ থেকে নারীর কোনো অসম্মানকে কিভাবে অ্যাড্রেস করছেন, এটাও কিন্তু মানুষ দেখে। মেয়ে নারীদের যে বুলিং, বডি শেমিং এর বিষয়টা এত বেশি ছড়াছড়ি হয়ে গেছে, নারীরা সামনে আসলে বিভিন্ন ধরনের বুলিং শেমিং হচ্ছে, এখান থেকে উত্তরণের উপায়টা কি? আসলে রাজনৈতিক দলগুলোর ভূমিকাও কেমন দেখছেন? না দেখেন, আমি আসলে ব্যাপারটাকে একটু আর একটু ভেরি ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখতে চাই। কারণ কি, এভাবে দেখলে মনে হবে আপনার হয়তো বা যারা অনেক পরিচিত তারাই শুধু এই বুলিং ফ্রেমিংয়ের শিকার হয়, কিন্তু গল্পটা এরকম না। একজন গবেষক হিসেবে আমি জানি আপনার যদি মেয়ে থেকে থাকে, আপনার মেয়েটাও হতে পারে, তাকে হয়তো কেউ চেনে না। যেই মেয়েটা কোডান কোড একদম পর্দায় ঢাকা, সেও বাদ পড়ছে না, কিন্তু যে আমার মতো আছে সেও বাদ পড়ছে না। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা দুটো জিনিস হয়েছে। আমরা বেশ কিছুটা এগিয়েছি, সেটা কি জানেন? আপনার মনে আছে একসময় তো ইফটিজিং হতো, রাস্তা দিয়ে মানুষ গেলে পরে ছেলেরা মেয়েদেরকে নানা ধরনের মন্তব্য করতো। ওটাকে কিন্তু আমরা বন্ধ করেছি। আমাদের মতো অসভ্য মেয়েরাই হয়তো বা বন্ধ করেছে, যাদেরকে নানা ধরনের নাম দেওয়া হয়। আপনি তো নারীবাদীদেরকেও গালিগালাজ করছেন, আপনি শাহবাগী ইত্যাদি ইত্যাদি আপনি দেখছেন, এবং রাজনৈতিক দল সেটাকে এনডোর্স করছে, উইচ ইজ স্যাড, ভেরি স্যাড।
খুবই দুঃখজনক। কিন্তু আমরা একটা শিক্ষিত সমাজের মানুষ, আমরা তো একটা শিক্ষিত চিন্তাশীল সাংস্কৃতিক বাংলাদেশ চাই সকলে, তাই না? যৌক্তিক বাংলাদেশ চাই। আপনি তাদেরকেও করছেন। তো আমরা কিন্তু পেরেছি ওই ইফটিজারদেরকে বন্ধ করতে। আপনি কিন্তু এখন খুব কমই দেখবেন যে রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ একটা ব্যাড কমেন্ট করলে কিন্তু 10টা মানুষ তাও এসেই করে। কিন্তু আমরা কি পারিনি জানেন? আপনি ভিড়ের মধ্যে আপনাকে বিভিন্ন জায়গায় গায়ে হাত দেওয়া বন্ধ করতে পারিনি। তো বাসে বলেন, ট্রেনে বলেন, যেখানে যাবেন এই অভিজ্ঞতা নাই, খুঁজে পাবেন না। ঘরের ভেতরে ভাই আপনি বাস্তবতাতে আসেন, ঠিক আছে? এমনকি আপনি নৈতিক শিক্ষাগুরু দ্বারা তো মানুষ নানা ধরনের লাঞ্ছনার শিকার হচ্ছেন, সেটি হুজুর হোক, শিক্ষক হোক, নানা কিছু। এই চর্চা তো চলে আসছে। এখন সংকটটা কোথায় হয়েছে? সংকটটা হয়েছে এই ইস্যুতে আপনার কোনো দল লাগে না। তো এই ইস্যুতে কি দল লাগে? আপনি আমাকে বুঝায় বলেন তো। এই যে সেদিনও তো আমি দেখলাম যে আপনার একজন শিক্ষার্থী তাকে তার মানে একজন হুজুর তাকে লাঞ্ছনার শিকার করেছেন, হুজুর না হোক, শিক্ষক, হোয়াট এভার। এই জন্য কি আপনি কোন দল? আমার জন্য এটা গুরুত্বপূর্ণ। এটার জন্য তো আপনার একই জায়গায় আসার কথা, আসতে পারি না কেন? আচ্ছা আপনি বলেন তো যে মাদ্রাসার মধ্যে আপনি বলাৎকারের রিপোর্ট পান না, দেখেন না, এটা নিয়ে কোনো বক্তব্য নাই কেন? আপনি আসতে পারেন না কেন? আপনি কি আসলেই চান ওই ছোট্ট শিশু, ছেলে বাচ্চাটাও, মেয়ে বাচ্চা তো ছেলে বাচ্চাটাও, তার উপরে নির্যাতন হোক? আপনি আসতে পারেন না কেন? কি এমন জিনিস আপনাকে বাধাগ্রস্ত করে? এটা এই আলাপগুলো ওই জায়গাটাতে, ঠিক আছে? এখন কি হয়েছে, আমাদের মতো, ওই যে আমি তো বললাম আমরা তো ভদ্র না, তো অভদ্ররা ইফটিজারকে তাও আমরা কোনো মতে ঠেকা দিতে পেরেছি। এখন এরা সবাই যে এই সাইবার স্পেসে যে হাজির হয়েছে, কিন্তু বুঝতে পেরেছেন? দে আর দ্য হ্যারাসার, লিটারেলি হ্যারাসার। সে হ্যারাস কেন করে জানেন? হ্যারাস এই জন্য করে না যে সে আপনাকে হ্যারাস করে মজা পাচ্ছে। সে আপনাকে হ্যারাস করে কেবলমাত্র আপনার মনোবল ভেঙে দেওয়ার জন্য, আপনাকে মিউট করার জন্য। আপনি কি ভুলে গেছেন সেই সময়ের কথা যে শুধুমাত্র আপনার প্রণয়ের সম্পর্কে হ্যাঁ না বলার কারণে অ্যাসিড ছুঁড়ে মেরেছেন? ভাই, অপরাধ হচ্ছে না বলা। এই যে না বলা শোনা, আপনাদের এই যে টেলিভিশন আমরা আসি না, মার্দিয়া মমতাজ তো এমপি, আমি তো ভাই কোনো এমপিও না, কোনো দলও না, কিছুই না, আমিও তো বাদ যাই না। কেন আপনি টেলিভিশন আসছেন কেন? আপনি কথা বলবেন কেন? তার মানে কি আপনি একটা, ওই যে প্রশ্ন করেছিলেন, ক্ষমতায়িত মেয়ে, নানাভাবে মানুষ ক্ষমতায়িত হতে পারে, বক্তব্য দিয়ে হতে পারে, জ্ঞান দিয়ে হতে পারে, সৌন্দর্য দিয়ে দিতে পারে, কলা দিয়ে হতে পারে, নানাভাবে হতে পারে। যেভাবেই হাসুক, যখনই সে মেয়ে হয় তাকে আপনি পাবলিক প্লেস থেকে আড়াল করার জন্য এটা দায় নীতি নৈতিকতার অবক্ষয় নাকি প্রশাসনের কোনো দায়বদ্ধতা দেখেন? রেজিস্ট্যান্স, আমাদের রেজিস্ট্যান্সের অবক্ষয়, ডিজিটাল ইলিটারেসির অবক্ষয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার ঘরে, আপনার দলে যারা করে আসছে। মার্দিয়া মামুজ যেমন ওটুকু বললো যে ওকে বলেছে ভালো হয়েছে, এই বটে তো আমার দলে আছে, আপা খুব বলেছি, তখন কি আমি সেই নৈতিক অবস্থান নিতে পেরেছি? সেটা যেই দলেরই হোক না কেন। ধন্যবাদ। আমি মার্দিয়া মমতাজের কাছে একটু যেতে। মার্দিয়া মমতাজ, আপনাদের যে দলের, মানে আপনার জোটের আর কি, নট দল, 11 দলের জোটের মুনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আবার একজন দেখলাম এনসিপির নুসরাত তাবাসসুম সময় শেষ তিনি দিতে গেছেন, মনোনয়ন জমা দিতে, তারটাও অবৈধ হয়েছে। আমার প্রশ্ন ওই জায়গায় যে জামায়াত জোট বিরোধী দলের অবস্থান নিয়েছে সংসদে, সেখানে একটা তাদের বিরুদ্ধে কথা আছে, তারা বিরোধী দলের যে ভূমিকা, জোরালো ভূমিকা, সেটা রাখতে পারছে না বিএনপির অভিজ্ঞ সাংসদদের কারণে। এই জায়গাটায় যদি বলি, এই যে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে মুনিরা শারমিনের যে ল্যাকিংসগুলো আছে, সেই ল্যাকিংসগুলোকে তারা দেখে নাই, বা তাবাসসুমও কেন দেরিতে গিয়ে মনোনয়ন দিল? এই দায়গুলো কাদের আসলে? আপনারা কি রাজনৈতিকভাবে দুর্বল, মানে আপনাদেরকে অভিজ্ঞ লোকের অভাব? দুইটা প্রশ্ন যেটা করেছেন, এনসিপি কিন্তু তাদের পদাধিকার বলেই মানে 6টা সিটের এগেইনস্টে একটা আসন পায়। তো সেখানেই আসলে মুনিরা শারমিনকে দেওয়া হয়েছিল, এবং সম্ভবত এটা এক্সপেক্টেড ছিল যে ওরাই এই স্ক্রুটিনিটা করবে, অথবা নুসরাতকে সহই যদি তার অপশন হিসেবে রাখতে চাইতো তাহলে সময়টা মেনটেন করলেই হতো। 17 মিনিট তো আসলে কোনো লেট না হিসেবে ধরতে। তো সেক্ষেত্রে এটা হয়তো ওদের একটা অভিজ্ঞতারও অভাব হতে পারে। আর জামাত জোট হয়তো সেই জায়গায় ডিকটেট করতে চায় নাই, কারণ ওরা তো ওইটা পদাধিকার বলেই পায়। মুনিরা বিষয়টা যেহেতু তিনি সরকারি চাকরি ছেড়েছেন মাত্র ডিসেম্বরে, জি 3 বছর লাগার কথা, জি, এখন সেই অভিজ্ঞতাটা কি এত কম?
আরপিওর শর্ত অনুযায়ী। আরপিওর শর্ত অনুযায়ী, জি। হ্যাঁ। তো এখন সংরক্ষিত আসনকে তারা আরপিওর বাইরে মনে করেছেন কিনা এটা আসলে আমার কাছে ঠিক পরিষ্কার না, আমি জানি না। আর আরেকটা যেটা বলছিলেন যে দেখেন, একটা বড় দল যারা এর আগে অনেকবার পার্লামেন্টে গেছে, মানুষগুলো ইম্পর্টেন্ট, একটা দলের তো একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে। তো সেই হিসেবে জামাতও কিন্তু এর আগে কখনো প্রধান বিরোধী দল ছিল না, না, তাহলে তাকেও তো এটার সাথে কোপ করার জন্য সময় নিতে হবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যারা অনেক দিন ধরেই ভিজিলেন্ট, তারা তো অনেক তড়িৎ কাজ করার দরকার নাই, কিন্তু তারা বুঝে শুনেই কাজ করবেন। বলেছিলেন একটা কথা আপনার নিশ্চয় মনে আছে, জামায়াত তো নিজেদেরকে তাদের লোকগুলোকে বেশ শিক্ষিত মনে করে, বা শিক্ষিত লোকেরা জামায়াত শিবির করে, এই কথাগুলো বাজারে বেশ প্রচলিত বা পারসেপশন আছে। তাহলে এইসব বিষয়ে কি তারা শিক্ষিত হতে পারেননি? বিষয়টা এমন পারেনি, কিংবা এটা রিফ্লেকশন সরাসরি সংসদে দেখেন একজন অনেক শিক্ষিত, কিন্তু মনে করেন প্রথম যেদিন সে ক্যামেরার সামনে বসেছে তার সেদিনের ওরিয়েন্টেশন আর আজকের ওরিয়েন্টেশন কি এক হবে? তার 100তম দিনের? সেটা নিশ্চয়ই হবে না। তো সেটার জন্য তো অপেক্ষা করতে হবে। এবং এই অভিযোগটা আসলে যারা করছেন তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বিএনপিরও কিন্তু পুরনো যারা দ্বিতীয়বার এসেছেন এরকম সংসদ সদস্য কম, কিন্তু তারপরেও তাদের যেহেতু সংখ্যাধিক্য আছে, হয়তো অনেকগুলো ব্যাপার চাপা পড়ে যাচ্ছে, হয়তো জামাত অনেক বেশি হাইলাইট হচ্ছে, কিন্তু আমি এটা কোনোভাবেই মনে করি না যে তারা অপ্রস্তুত। জি, আমি আসবো আপনার কাছে। আবার তেল সংকট তো চলছে দেশে বেশ, সরকার যদিও বলছে পর্যাপ্ত তেল আছে। আজকেও একটা রিপোর্ট পেলাম ভারত থেকে প্রায় 7,000 টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছে। আবার এদিকে আবার ঢাকায় লোডশেডিং এর একটা সিদ্ধান্ত নিয়েছে সংসদে। গ্রাম অঞ্চলে তো লোডশেডিং আছেই, সবসময়। এখন কি আবারও আমরা লোডশেডিং এর দিকে যাচ্ছি কি না দেশ? না দেখেন, এই তেলের ব্যাপারটার ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, এটা খুবই মানে আমরা যখন আমাদের আসলে নৃবিজ্ঞান হিসেবে প্রত্যন্ত অঞ্চলে যেতে হয়, কিন্তু হ্যাঁ, গরমটা যখন আসে তখন কিন্তু আপনার এটা সবসময়ই ঘাটতি বিদ্যুতের হয়। ঘাটতিটা থাকে, যখনই লোডটা পড়ে বেশি। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনি খেয়াল করে দেখবেন লাগাতার 5ই আগস্টের পরে এবং আগে থেকেও বেশ কিছু ঘাটতি কিন্তু চলেছে, বিশেষ করে হিট ওয়েভটা আপনার মনে করে দেখেন। আওয়ামী লীগের সময়ে আপনার কৃচ্ছতা সাধন নামক একটা স্কিম নিয়েছিল তারা, যেখানে অফিস আদালত আপনাকে কৃচ্ছতা সাধন করার কথা বললো, অর্থাৎ আপনার কিন্তু একটা ঘাটতি শুরু হয়েছে। ওই ঘাটতিটা তো পূরণ তো হয়ই নাই, এটা আরও বেড়েছে। তো তার কনসিকোয়েন্সেস এখানে এসে পড়বে, এটা খুবই অবভিয়াস, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সারা দুনিয়াতে তেল নিয়ে অনেক ঘটনা ঘটছে, হরমুজ প্রণালী বন্ধ আছে, খুবই স্বাভাবিক। তেলের যেই ফ্লো বা দাম, সেটার ইম্প্যাক্ট বাংলাদেশ তো আর পৃথিবী থেকে বাইরের কোনো গ্রহ না, সেখানেও পড়বে, এটাও সত্য। 3 নাম্বার, বিবিসি রিপোর্ট থেকে 17ই এপ্রিল, হ্যাঁ 17ই এপ্রিল বিবিসি বলছে আপনার ফরিদপুর থেকে 5.17 লক্ষ মেট্রিক টন তেল আপনার সংরক্ষণ করতে হচ্ছে। মোবাইল কোর্টে প্রায় 9,000-এর উপরে মামলা আছে। উপরে গাজী পানির ট্যাঙ্কি তেল মজুত করে রেখে দিয়েছেন, নিচে পানির ভিতরে তেল মজুত করে রেখে দিয়েছেন। এই যে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, তারাও কিন্তু এর সাথে যুক্ত আছে। কাজেই এই যে তেলের মূল্য নিয়ে যা কিছু হচ্ছে, যাদের রাজনীতি করা তারা রাজনীতি করুক, কিন্তু বাস্তবতা কি জানেন, আমি মনে করি যে রাজনৈতিক দল সরকার পক্ষের সবচেয়ে বেশি দরকার হচ্ছে তারা এই সিন্ডিকেটটা যদি না ভাঙতে পারেন, সেদিকে মনোযোগ থাকার কথা ছিল। কিন্তু আমরা কোনো এক অদ্ভুত কারণে তেল আছে কি তেল নেই এই আলাপের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করেছি। কারণ আপনার এই যে আমি আপনাকে বললাম যে প্রায় 4 লক্ষ টন তেল যেটা তারা রক্ষা করেছে, তার মানে কি? তাহলে এখন যে তেলগুলো কোথায় ব্যবহৃত কোথায় হচ্ছে? এই দেশটা একটা অদ্ভুত দেশ। কথায় কথায় বলবে 90% মুসলমানের দেশ, রোজার সময় পেঁয়াজু থেকে শুরু করে সব কিছুর দাম বেড়ে যাবে, সয়াবিনের তেলের দামও তখন বেড়ে যাবে, তেল পাওয়া যাবে না। এই বাস্তবতাকে মানতে হবে, তো একজন নৃবিজ্ঞান হিসেবে আমার তো এটা বলতে হবে। কাজে এই যে তেলের সৃষ্ট সংকটটি, এই সংকটটি কেবলই বৈশ্বিকের সংকট আমি সেটা মনে করি না। শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার, যে তিনি কালকে একটা টক শোতে, সম্ভবত কালকে কোটার করে তিনি বলেছেন চীন আমাদেরকে তেল সার দিতে চাচ্ছে, কিন্তু দাদাদের ভয়ে নিচ্ছে না সরকার, দাদারা তাদের ফেলে দেবে। দেখেন, বিষয়টা- ব্যারিস্টার শাহরিয়ার প্রশ্ন আপনি মার দেওয়া মন্ত চাপাকি না, করেন, কারণ আমাকে করার অর্থটা হচ্ছে মানে আমি ঠিক জানি না আমি ওনার বক্তব্যকে কি কারণে না, আমি আপনি কি বলতে দেখছেন, যাব মানে বলেন? এটা তো- পারিপার্শ্বিক অবস্থা কি দেখছেন আসলে? দেখেন, আমি সব সময় যেটা দেখি আমি এটাই বলতে চাই যে আপনার একটা রাষ্ট্র যখন যায়, রাষ্ট্র সবসময় কি চিন্তা করবে, আপনার রাষ্ট্রটা কোনো উন্নত রাষ্ট্র না তো, আপনার রাষ্ট্রে গরিব মানুষ আছে তো, না খেয়ে ঘুমায় তো নাকি না, বাস্তবতা এটা।